Welcome back to Chartage. I am prop trader and family fund manager Orko. তো আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের যে আগের দিন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সিরিজ শুরু করেছি তার সেকেন্ড ক্লাস। আজকের থেকে আমরা দেখব যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে খুঁজতে হয়। আগের দিন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে তৈরি হয় সেই বিষয়ে ইন ডিটেলস আলোচনা করেছিলাম, প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড। আজকের ক্লাসটা দেখার আগে সেই জন্য রিকোয়েস্ট করব যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের পার্ট 1 যেটা সেটা অবশ্যই করবেন। এটা কন্টিনিউয়াস সিরিজ। আজ থেকে আমরা প্রতিটা ক্লাসে একটা একটা করে দেখব যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে আইডেন্টিফাই করতে হয়। প্রতিটা ক্লাস ইন ডিটেলস ক্লাস হবে এবং আমি আর আশা করব যে আপনারা যারা টেকনিক্যাল অ্যানালিসিস সত্যিই শিখতে ইচ্ছুক প্রতিটা ক্লাস সম্পূর্ণ দেখবেন। এটা কিন্তু কোনো এন্টারটেনমেন্ট ভিডিও বা রিলস বা শর্ট নয় যেটা থেকে আপনারা আনন্দ পাবেন। এটা শিখলে আপনারা রিয়েল মার্কেটে সেটাকে অ্যাপ্লাই করে লস কমাতে পারবেন এবং প্রফিটটা আরও এনহান্স করতে পারবেন। ঠিক আছে, এবং যারা প্রফেশনালি শেয়ার মার্কেট শিখতে চাইছে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসেস আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। ঠিক আছে, যেটা বাংলা ভাষায় কেন অন্য কোনো ভাষাতেও আশেপাশে রেয়ারলি আপনারা খুঁজে পাবেন। ঠিক আছে, তো শুরু করা যাক। এবং আজকে আমরা রুলস ডিটারমাইনিং পোটেন্সিয়াল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্ট, কালকেও এই বিষয়ে আমরা অপেক্ষাকৃত কিছু কিছু পয়েন্ট আলোচনা করেছিলাম, সেটাকে আজ থেকে আরও ইন ডিটেলসে আমরা আলোচনা করব। দেখুন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্ট খুঁজে বার করার জন্য প্রথম রুলস কি? প্রথম রুলস হলো প্রিভিয়াস হাই এবং লো পয়েন্ট। ঠিক আছে, প্রিভিয়াস হাই এবং লো, এই প্রিভিয়াস হাই এবং লো এই কনসেপ্টটা যদি আপনারা বুঝে যান তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার জন্য আপনি অনেকটা এগিয়ে যাবেন। ঠিক আছে, এবং ওভারঅল টেকনিক্যাল অ্যানালিসিস শেখার জন্য আপনারা অনেকটা এগিয়ে যাবেন। ঠিক আছে, এবার এই প্রিভিয়াস হাই এবং লো, কেন প্রিভিয়াস হাই এবং লো সেটা একটু দেখি। যারা ডিটেলসে পড়তে চান তাদের জন্য এখানে যে কন্টেন্টটা আছে, যেটা আমাদের প্রেজেন্টেশন আছে, যেটা চার্টেজ টিম খুব ভালোভাবে বানিয়েছেন, তার একটা স্ক্রিনশট নিতে পারেন কিংবা আপনারা খাতায় লিখে নিতে পারেন, কারণ স্ক্রিনশট তো থাকে না, সেটা আপনারা যদি খাতায় লিখে নেন তাহলে সেটা আরও ভালোভাবে থাকবে। দেখুন, একটা জোনের মধ্যে ট্রেড হচ্ছে। ঠিক আছে, একটা জোনের মধ্যে ট্রেড হচ্ছে, তো নিচের একটা লেভেল, এটাকে আমরা 100 ধরলাম, এটাকে আমরা 150 ধরলাম। ঠিক আছে, এই 100 থেকে প্রাইস বেড়ে 150-এ গেছে। 100 থেকে প্রাইস বেড়ে 50-এ গেছে মানে কি? 100 থেকেও বাই করেছে, 110-এ বাই করেছে, 120-তে বাই করেছে, 140-এ বাই করেছে, আবার এখানেও বাই হয়েছে। ঠিক আছে, কিন্তু কোনো কারণে, ইনসিডেন্টের কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে এখান থেকে প্রাইসটা নিচের দিকে এসছে। ঠিক আছে, নিচের দিকে কন্টিনিউয়াসলি এসছে। ওকে, নিচের দিকে আসার কারণ কি? 150-এর লেভেলে কেউ একজন খুব বড় কোয়ান্টিটিতে সেল করেছে, যার জন্য প্রাইস আর ওপরে উঠতে পারেনি। তারপর 140, 130, 120, 110 প্রতিটা লেভেলে কেউ কেউ সেল করেছে এবং প্রাইসটাকে নিচে এসেছে 110। ঠিক আছে, এবার নিচের দিকে প্রাইস কোথায় গিয়ে দাঁড়াবে, তাই তো? এটা আমাদের খুঁজে বার করতে হবে মার্কেটে, যে মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে, আমরা কোথায় বাই করলে আমাদের প্রফিট হবে বা কোন লেভেলের থেকে আর মার্কেট নিচের দিকে পড়বে না, সেটা আমাদের খুঁজে বার করার জন্য আগের আমাদের লেভেলটা ইম্পর্টেন্ট লেভেল ছিল কোথায়? 100। ঠিক আছে, সেটা আমরা যখন খুঁজে বার করেছি, এরপরে আমরা দেখব যে ওপর থেকে 150 থেকে মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে, মানে এখানে কেউ একজন ছিল যে এই প্রাইসে বাই করেছিল, যখন 100 থেকে 150 ওপরের দিকে যাচ্ছে এখানে কেউ বাই করেছে, আবার এখান থেকে কেউ সেলও করেছে 150, 110-এ। এবার এই পয়েন্টে 150-এর পয়েন্টে যে বাই করেছে তার সাইকোলজি কী থাকবে? যে আমি 150-এ বাই করেছি, তারপর মার্কেট নিচের দিকে যাচ্ছে, আমি কিন্তু সেল করব না। ঠিক আছে,
সেটা একটা হিউম্যান সাইকোলজি যে আমি লস বুক করব না, ঠিক আছে। এটা একজন গেল। আর একজন যে 100 টাকায় কিনেছে, সে 150 পর্যন্ত প্রাইস দেখেছে, ঠিক আছে। 100 থেকে 100 ওপরে, 150 টাকা মানে 50 টাকা উপরে উঠতে দেখেছে। তারপর সে আবার দেখছে কি মার্কেট নিচের দিকে নামছে, ঠিক আছে। তার মানে এখানে একজন গেল, দ্বিতীয়জন উপরের লেভেলে এবং মাঝে বেশ কিছুজন বাই করেছে, সেটা আরেকজন। তারপর ওপরের লেভেলে একজন সেল করেছে, ওপরের লেভেলে একজন সেল করেছে, মাঝে কেউ সেল করেছে। তার মানে এই, এবং এখানে এখন মার্কেট এসছে। মার্কেটের এখনকার পয়েন্ট কোনটা? এটা। তার মানে আমরা এখানে 5 টাইপ অফ পার্টিসিপেন্ট পেলাম, 5 রকমের পার্টিসিপেন্ট পেলাম। কেউ একজন 100-তে বাই করেছে, কেউ একজন 120, 130-এ বাই করেছে, কেউ একজন 150-এ বাই করেছে, ঠিক আছে। 3 রকমের বায়ার পেলাম এবং 2 রকমের সেলার পেলাম। কারা কারা সেলার? কেউ 150-এ সেল করেছে, আবার কেউ এই 130, 20 এই রকম জায়গায় সেল করেছে, ঠিক আছে। এই 5 রকমের প্লেয়ার পেলাম। এবার প্রাইসটা দাঁড়িয়ে আছে 100-তে। এবার কি হবে? এবার দেখুন, প্রথম যারা আছে, যে 100 টাকায় বাই করেছিল, সে 150 পর্যন্ত প্রফিট দেখে এসছে। তারপর যখন প্রাইস আবার 100-তে এসে দাঁড়িয়ে আছে, তখন সে কি বলবে? আমার যে বাই করা কোয়ান্টিটি ছিল, সে হয়তো ওপরের লেভেলে কিছু যদি বুক করতে পারে সে করবে, কিন্তু বাকিরা সে কিন্তু এই লেভেলে সেল করে দেবে, ঠিক আছে। সেটা হলো 1 নম্বর কোয়ান্টিটি, এটা হলো 1 নম্বর। এবার যদি সেকেন্ড যে পার্সন আছে, যে মাঝে বাই করেছিল, সে যদি ওপরের লেভেলে যদি সেল করতে পারে তাহলে খুব ভালো কথা, কিন্তু যদি প্রাইসটা নিচের দিকে আসে তাহলে সে আর সেল কিন্তু করবে না। কেন কি? তাকে লস বুক করতে হবে। এবার হিউম্যান সাইকোলজি কি, যে আমি লস বুক করব না, তার মানে এটা সে কী করবে? হোল্ড করবে। এবং থার্ড, যে একদম ওপরে বসে আছে, সে কি করবে? সে কোনোভাবেই লস বুক করবে না, তার 50 টাকা লস হচ্ছে, তার মানে সে কি করবে? হোল্ড করবে, ঠিক আছে। কিন্তু ওপরের দিকে যে বাই করেছিল, একদম ওপরে যে বাই করেছিল, সে কি না, সরি, এবার 3জন বাই করেছিল, চলে গেল। এবার যারা সেল করেছে, একদম ওপরের পয়েন্টে যে সেল করেছে, সে কি দেখছে? যে এই 100 থেকে প্রাইস বাড়তে শুরু করেছে, আর নিচে আসছে, 50 টাকা আমার প্রফিট হচ্ছে, 50 টাকা আমি বুক করে নিই। সে এটাকে বুক করে নিল, ঠিক আছে, মানে সে এক্সিট করে গেল, ঠিক আছে। এবং মাঝে যারা সেল করেছে তারাও দেখছে যে এখানে 100 একটা ইম্পর্টেন্ট লেভেল আছে, যেখান থেকে কিন্তু বাজার বাড়তে শুরু করেছে, ঠিক আছে। এবার আমি কিন্তু এই লেভেলে এক্সিট করব, ঠিক আছে। সে এক্সিট করলো। কারণ কি? কারণ এই ওপরের লেভেলে যারা বাই করেছে, বা কিছুজন আছে তো মার্কেটে যারা এই পুরো র্যালিটায় পার্টিসিপেট করেনি, ঠিক আছে। এমনও তো কিছুজন আছে যারা মার্কেটের পুরো র্যালিটায় পার্টিসিপেট করেনি, ঠিক আছে। তারা পুরো মার্কেটটাকে শুধু বাইরে থেকে দেখেছে যে মার্কেট ওপরে উঠছে, মার্কেট নিচে নামছে। যারা মার্কেটে পার্টিসিপেট করেনি তারা কি করবে? এখানে আসবে, এখানে এসে তারা কি করবে? আগে যখন 100 টাকা থেকে ওপরে উঠেছে প্রাইস, আবার এখান থেকে কিন্তু প্রাইস ওপরে উঠতে পারে, সেই ভেবে তারা কিন্তু এখানে বাই করবে, ঠিক আছে। এখানে প্রাইস তারা কি করবে? বাই করবে। ক্লিয়ার? এরপর এবার যদি এই বাইং ফোর্সটা সেলিং ফোর্সের থেকে বেশি হয়, কারণ কি ম্যাক্সিমাম 5 জনের মধ্যে যারা যারা সেল করেছিল তারা সবাই এখানে বেরিয়ে গেছে, প্লাস যারা যারা ওপরের লেভেলে বাই করেছে সবাই হোল্ড করছে। এবার শুধুমাত্র প্রথমে যারা 100 টাকায় ঢুকেছিল তারা এখানে বেরোনোর চেষ্টা করবে, কিংবা তারা হোল্ডও করতে পারে। কারণ কি? তারাও দেখছে যে 100 টাকা থেকেই কিন্তু প্রাইস ওপরে উঠেছে, 100 টাকার কিনতে আমরা একবার প্রাইসটা দেখবো। তারা হয়তো 98, 97-এ স্টপ লস লাগিয়ে ওয়েট করবে। তার ফলে কি এখানে যদি আবার বাইং প্রেসার বা বাইরের থেকে যদি প্রেসার যদি বেশি হয়, তাহলে কিন্তু প্রাইস উপরের দিকে ওঠার চেষ্টা করবে। প্রাইস কিন্তু
এরপরে ওপরের দিকে ওঠার চেষ্টা করবে। ঠিক আছে, প্রাইস ওপরের দিকে কারা নিয়ে যাবে? এক তো বাইরের যে প্রেসার, বাইং প্রেসার, তারা নিয়ে যাবে। দ্বিতীয়ত এখানে যারা সেল করেছিল তারা এই লেভেলে এসে এক্সিট করে গেছে এবং তারা দেখছে কি নিচের লেভেলে প্রাইস চলে এসছে, তারা সেই পজিশনটাকে ঘুরিয়ে তারা আবার বাইং পজিশনে এন্ট্রি করবে। ঠিক আছে, এবং প্রথমে যারা অ্যাড করেছিল এবং মাঝে যারা অ্যাড করেছিল 120 130-এ, তারা আবার ডাউন এভারেজিং করবে। কারণ কি 100 নিচে প্রাইস আগে যায়নি বলে। তাহলে এখানে একটা হেভি বাইং ফোর্স একটা আসতে পারে। ঠিক আছে, এবার হেভি বাইং ফোর্স আসার ফলে এখান থেকে প্রাইসটা কিন্তু ওপরে উঠে যাবে। তার মানে কি হলো, প্রিভিয়াস যে লো ছিল, প্রিভিয়াস লোতে কিন্তু আমরা এখানে একটা সাপোর্ট দেখতে পেলাম। ঠিক আছে, এতটা আমার বোঝানোর কারণ হলো সাপোর্ট কী করে তৈরি হয়, প্রিভিয়াস লোতে কীভাবে সাপোর্ট তৈরি হয়। এই 100 ছিল প্রিভিয়াস লো, সেখান থেকে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে মার্কেট ওপরের দিকে গেল। কিন্তু মার্কেট ওপরের দিকে গিয়ে যখনই এই 150-এর লেভেলটা হিট করবে তখন কি হবে? যখন মার্কেট ওপরের দিকে গিয়ে 150-এর লেভেলটা হিট করবে, প্রথমে যারা 100 লেভেলে বাই করেছে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ কি আগের বার মানুষ বেলতলায় বা ন্যাড়া বেলতলায় কতবার যায়? একবারই যায়, দ্বিতীয়বার যায় না। কারণ সে 100 থেকে একবার 150 লেভেল দেখেছে, সেখান থেকে আবার 100 নিচেও নেমে এসছে। যারা এই 100-তে বসে আছে তারা এখানে কি করবে? এক্সিট করে যাবে। ঠিক আছে, মানে কি তাদের যা বাই কোয়ান্টিটি ছিল সেগুলোকে তারা সেল করে দিল। নিচে সেকেন্ড টাইম যারা ঢুকেছে তারা কি করবে? তারাও এক্সিট করে যাবে। কারণ কি তারাও দেখছে যে ওপরে একটা, কিন্তু ওপরে যখন 150-তে লেভেলে গেছিলো 150 থেকে কিন্তু নিচে আবার 100 চলে এসেছিলো, তাহলে আমি হাইয়েস্টে বুক করতে চাইবো। ঠিক আছে, তারপর মাঝে যারা ঢুকেছে, মাঝে যারা এন্ট্রি নিয়েছে তারাও কিন্তু এখানে এক্সিট করতে চাইবে। কারণ কি 120-30 তারাও দেখছে যে 150-এ থেকে কিন্তু মার্কেট নিচে নেমেছে, তারা ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করবে। এবং সব থেকে বড় কথা, যারা যে এই 150-তে যে বাই করেছিল, ঠিক আছে, এই 150-তে যে বাই করেছিল সেও কিন্তু এখানে এক্সিট করবে। ঠিক আছে, কারণ কি তার প্রফিট হয়নি এখান থেকে, পুরো এই 150-তে বুক করেছে, 100 পর্যন্ত সে লস দেখেছে। কিন্তু যখনই তার ব্রেক ইভেন হবে, ব্রেক ইভেন মানে লাভ লস কিছুই নয়, জিরো, সেটাও কিন্তু সে এক্সিট করার চেষ্টা করবে। ঠিক আছে, এই যে মাল্টিপল এক্সিটের যে প্রেসার, এবং এখানে নতুন আবার কিন্তু এখানে শর্টও ক্রিয়েট হবে। শর্ট ক্রিয়েট কেন হবে? এখান থেকে আগে দেখেছিল যারা এখান থেকে লং করেছে তারা দেখেছে 150 থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে, সেই জন্য তারা কিন্তু আবার কিন্তু একটা শর্ট করার চেষ্টা করবে। তাহলে প্রিভিয়াস হাইটা কি হয়ে যাবে? একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, যে কোনো একটা প্রিভিয়াস হাই সেখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। কারণ কি এখানে অত্যাধিক পরিমাণ সেলিং প্রেসার চলে আসছে। ঠিক আছে, নিচে যেমন 100 লেভেলে একটা স্ট্রং বাইং প্রেসার এসেছিলো, এখানে 150 লেভেলে কী হবে? স্ট্রং সেলিং প্রেসার আসবে এবং মার্কেট ততক্ষণ পর্যন্ত নিচে আসবে যতক্ষণ না এই পুরো সেলিং প্রেসারটা অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, এবং যদি আবার সেই 100 লেভেলে আসে তখন আবার সেম গেম আবার রিপিট হবে, যে নিচের লেভেলে যারা নিয়েছিল তারাও এখানে হোল্ড করবে, বিক্রি করবে না, তারা ওয়েট করবে যে আরও নিচের লেভেলে যদি যায় তবেই করবো, তা নাহলে করবো না। এই যারা ওপরের লেভেলে যারা শর্ট করেছিল তারা এখানে শর্ট কভার করবে, ওপরের লেভেলে যারা শর্ট করেছিল তারা এখানে শর্ট কভার করবে, মাঝে যারা শর্ট করেছিল তারাও এখানে শর্ট কভার করবে, নিচে যারা বাই করেছিল বা নিচের লেভেলে যারা সেল করেছিল, সব থেকে বড়ো কথা কি কন্টিনিউয়াসলি কেউ শর্ট করতে আসছে, এখানেও কেউ শর্ট করেছে। এবার শর্ট দেখুন মেনলি রোল ওভারের টাইমে, যেহেতু ফিউচারে শর্ট হয়, এটা ফিউচারের পার্সপেক্টিভ থেকেই বোঝানো হচ্ছে, এটা ইকুইটিতে শর্টের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই নয়, এখানে মেনলি অ্যাপ্লাই হলো আউটসোর্স বা বাইরের থেকে বাইং প্রেসার। বাইরের থেকে যদি বাইং প্রেসার এই লেভেলে আসে, যদি মার্কেটে
শর্ট ওপরের লেভেলে গেলে আগের যারা প্রিভিয়াস বায়ার ছিল তারা সেল করে বেরিয়ে যায়, কিন্তু নিচের লেভেলে গেলে যে প্রিভিয়াস শর্ট তারা এক্সিট করছে বলে মার্কেট ওপরের দিকে উঠছে, এটা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, এখানে হতে পারে যে বাইরের থেকে যে দেখেছে 100 থেকে দুবার 150 পর্যন্ত র্যালি হয়, সে এসে আবার থার্ড টাইম কিন্তু এখানে পার্টিসিপেট করবে। ঠিক আছে, এই যে বাইরের যে পার্সন সে এসে কিন্তু আবার এখানে পার্টিসিপেট করবে, তার ফলে কি প্রাইস ওপরের দিকে যাবে এবং ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ না বাইং প্রেশার অ্যাবজর্ব হয়, এখান থেকে প্রাইসটা ওপর দিকেও যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এই 15 মিনিটে আমি চেষ্টা করলাম পুরো ইন ডিটেলস পুরোটাকে বোঝানোর। ঠিক আছে, আমরা লাইভ মার্কেটের ক্লাসে এইভাবে ধরে ধরে যে শেখাই, এটা সবথেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আগেও বলেছি, এখনও বলছি, কোনো রিলস ভিডিও নয় যে আপনারা 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটা দেখবেন। এবার তাহলে কি বোঝা গেল? প্রিভিয়াস হাই এবং লো কিভাবে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করে। ঠিক আছে, এবার আমরা লাইভ মার্কেটে সেম এক্সাম্পলটা এবার দেখব যে এটাকে লাইভ মার্কেটে কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা নিফটির চার্টে দেখব যে কোথায় কোথায় প্রিভিয়াস হাই প্রিভিয়াস লোটাকে ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করেছে। ঠিক আছে, এটা আমাদের সামনে একটা নিফটির চার্ট, নিফটির কবেকার চার্ট, বেশি পুরনো চার্ট নয়, 2024-এর চার্ট। ঠিক আছে, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো কীভাবে? সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার জন্য এই যে আমাদের লেফট সাইডের যে প্যানেল, সেখান থেকে সেকেন্ড যে অপশান আছে সেখানে আমরা একটা ক্লিক করব এবং এখান থেকে হরাইজন্টাল রে এটাকে আপনারা ফেভারিট অ্যারোতে করে নেবেন। ঠিক আছে, এখান থেকে ফেভারিট করলে কী হবে, এখানে আমাদের সামনে চলে আসবে। আমার এখানে যেমন এতগুলো ড্রয়িং টুলস আমার এখানে ফেভারিটে অ্যাড করা আছে, সেইভাবে এই যে হরাইজন্টাল রে, ট্রেন্ড লাইন, তারপর হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, এগুলো আপনাদের রিকোয়ারমেন্ট, প্যারালাল চ্যানেল, এগুলোকে রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নেবেন। তবে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকার জন্য এই যে হরাইজন্টাল রে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি একটা বা দেখুন প্রিভিয়াস হাই প্রিভিয়াস লো, আমরা 21,700 বা 21,800 আমরা যদি অ্যাপ্রক্স ধরি, এটা একটা মাল্টিপল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করেছে। ঠিক আছে, এখান থেকে প্রথম আমরা 21,700 লেভেল দেখেছি 29শে ডিসেম্বর এবং লাস্ট আমরা 21,700 লেভেল দেখেছি জাস্ট কয়েক মাস আগে, মানে এপ্রিল 2025। এর মাঝে মাল্টিপল টাইম 5 থেকে 7 বার সেম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে এই লেভেলটা। ঠিক আছে, এবার এখান থেকে দেখি যে প্রাইস যখন আপ মুভ এখান থেকে দিয়েছে 21,700 থেকে ওপরে গেছে কোথায়, 22,500, মানে অলমোস্ট 800 পয়েন্টের আপ মুভ। তারপর সেম সাইকোলজি অনুযায়ী মার্কেট নিচের দিকে এসছে এবং 21,800-তে প্রাইস এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে। এটাকে আমরা যদি আগের, এটা একটা অ্যাডভান্স অপশান, যদি বেসিক অপশান দিয়ে আমরা দেখতে চাই তাহলে আমরা এখান থেকেই দেখি। ঠিক আছে, দ্যাট উইল বি দ্য বেটার ফর যারা নোভিস বা যারা একদম নিউ লার্নার, তাদের জন্য সুবিধা হবে। তো এরপর যখন মার্কেট কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছে এবং একটা হায়ার হাই বানাচ্ছে তখন, এবং তারপর যখন নিচের দিকে নামছে, আমাদের সাপোর্ট জোন কী হবে, সেই 21,800-তে আমরা দেখছি একটা স্ট্রং শর্ট কভারিং এবং লং বিল্ড আপ হচ্ছে। কেন হচ্ছে? ওপরের লেভেলে যারা শর্ট করেছিল তারা কি দেখছে, প্রিভিয়াস একটা লো এখানে আছে। ঠিক আছে, তারা এখানে কিন্তু বুক করার চেষ্টা করছে, প্লাস যারা মাঝেও যারা শর্ট করেছিল তারাও এখানে বুক করবে এবং যারা 21,800-তে বাই করতে পারেনি তারা আবার 21,800 যেই কাছে গেছে তারা তখন বাই করার চেষ্টা করছে। তার ফলে প্রাইস কি হচ্ছে, ওপরের দিকে যাচ্ছে। প্রাইস ওপরের দিকে কতটা গেছে, আগের যে হাই ছিল 22,800, অলমোস্ট 1,000 পয়েন্টের র্যালি হয়েছে। 1,000 পয়েন্টের ওপরে যাওয়ার পরে আবার ওই একই জায়গা থেকে রিভার্সাল নিয়েছে। কারণ কি, ওপরে যারা শর্ট করেছিল, মানে এপ্রিল 9-তে যারা শর্ট করেছে তারা শর্ট কভার করেছে কবে,
30 এপ্রিলে, মানে অলমোস্ট 20 দিন পরে তারা আবার যেই সেম একই লেভেল পেয়েছে তখন শর্ট কভার করেছে। তারপরে 1 থেকে 2 দিন পর আবার এখানে কিন্তু একটা নিউ শর্ট বিল্ড আপ হয়েছে এবং মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে এসছে। মার্কেট কতটা নিচের দিকে এসছে? মার্কেট নিচের দিকে এসছে 21,800 পর্যন্তই, সেম 21,800 পর্যন্ত এই সিরিজটা। এই তারপর আবার মার্কেট কিন্তু ওপরের দিকে উঠেছে। মার্কেট এবার থার্ড টাইম কিন্তু ব্রেকআউট করে মার্কেট কিন্তু আরও ওপরে গেছে। ব্রেকআউট করার কারণ কি? বাইং প্রেসার রেজিস্ট্যান্স জোনে কিন্তু অপেক্ষাকৃত বেশি ছিল সেলিং প্রেসারের থেকে, সেই জন্য এটাকে ব্রেকআউট করে একদম একটা স্ট্রং ক্যান্ডেল বানিয়ে ওপরের দিকে গেছে, ঠিক আছে। এবং ব্রেকআউটের পর এখানে ইলেকশানের রেজাল্ট ছিল 4 জুন 2024 আমাদের যে ন্যাশনাল ইলেকশান। তো সেই সময় একটা খুব বড় একটা মুভমেন্ট হয়েছে। বা নিফটিতে 6%-এর ক্যান্ডেল ইজ দ্য রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ক্যান্ডেল, ঠিক আছে। -6%, -5% নিফটিতে মুভ মানে স্টক লেভেলে 10%, 20% মুভ, ঠিক আছে। তো তারপরেও কিন্তু সাপোর্ট কোথায় নিয়েছে? তার অনেকটা কিন্তু প্রাইস নিচের পর্যন্ত আমাদের লোয়ার লেভেল দেখিয়েছে 21,282, কিন্তু ওপরে গিয়ে সাপোর্ট নিয়েছে 21,800-র ওপরে, ঠিক আছে। কারণ কি? আগেও যারা এখানে দেখেছে যে কন্টিনিউয়াসলি অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট, এটা কিন্তু এখানে অনেক রকম কিন্তু ফান্ডামেন্টাল এখানে কাহিনী হয়েছে, যে ফান্ডামেন্টালে নিউজ অনেক বড় বড় নিউজ আসছে যে এখানে এই বছর হয়তো এনডিএ নাও জিততে পারে, এখানে অনেক কিছু হতে পারে। কিন্তু অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট আমাদের লেভেল কী ছিল? 21,800 নিচে স্লিপ করেছিল, কিন্তু 21,800-এর ওপরে গিয়ে ক্লোজ হয়েছে। তার মানে কী হয়েছে? পরের দিন একটা স্ট্রং বাইং প্রেসার এসছে, ঠিক আছে। যারা নিউজ ফলো করবে তারা কিন্তু এই লেভেলে বাই করতে পারবে না, শুধুমাত্র বাই করতে পারবে কারা? যারা টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করে তারা, ঠিক আছে। এবং এই প্রাইসটা মুভমেন্ট করায় যারা বড় ফান্ড ম্যানেজ করে, মানে কয়েক হাজার কোটি বা কয়েক লক্ষ কোটি যারা ম্যানেজ করে, তারা ফান্ডটাকে এই মুভমেন্টগুলো হয় বাজারে, কিন্তু আমরা অ্যাজ এ রিটেল পার্টিসিপেট কিন্তু এখানে খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারি, ঠিক আছে। এরপর প্রাইস কন্টিনিউয়াসলি এই যে 21,800 থেকে 26,277 বা 26,300 পর্যন্ত গেছে, মানে 4,000 পয়েন্টের মুভ হয়েছে, ঠিক আছে। তারপর যখন মার্কেট কন্টিনিউয়াসলি নিচে এসছে, তারপর এই যে 7 এপ্রিল, ঠিক আছে, মার্কেট যখন কন্টিনিউয়াসলি লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন বানাচ্ছে, তখনও কিন্তু 7 এপ্রিলে কী হয়েছে? ডোনাল্ড ট্রাম্পের একটা ট্যারিফ রিলেটেড একটা নিউজ এসেছিলো, বড় একটা নেগেটিভ নিউজ এসেছিলো। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস লোয়ের কাছে, একটা ইম্পর্টেন্ট একটা প্রিভিয়াস লোয়ের কাছে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে। সেম অ্যাজ যখন প্রিভিয়াস হাই থাকে সেখানে রেজিস্ট্যান্স নেয়, যেমন এখানে যেমন আমরা দেখতে পাবো যে প্রিভিয়াস হাইয়ের কাছে একবার দুবার তিনবার এখানে কন্টিনিউয়াসলি প্রিভিয়াস হাইয়ের কাছে রেজিস্ট্যান্স নিয়েছে। তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সব থেকে ইম্পর্টেন্ট লেভেল কোনগুলো? প্রিভিয়াস হাই, প্রিভিয়াস লো। এবার প্রিভিয়াস হাই প্রিভিয়াস লো বলতে আপনি কোন টাইম ফ্রেমে কাজ করছেন সেটা ইম্পর্টেন্ট। এবার যদি আপনি ইন্ট্রাডে প্লেয়ার হন, তাহলে প্রতিদিনের মানে প্রিভিয়াস ডের হাই লোটাও ইম্পর্টেন্ট হবে। এবার আপনি যদি সুইং ট্রেডার, মানে হয়তো একদিন দুদিন 3 দিনের কাজ করছেন, তাহলে উইকলি হাই উইকলি লোটা ইম্পর্টেন্ট হবে। আবার যদি আপনি সুইং প্লেয়ার হয়, তাহলে প্রিভিয়াস সুইং হাই প্রিভিয়াস সুইং লো এগুলো ইম্পর্টেন্ট হবে, এবং স্মল মানে আওয়ারলি টাইম ফ্রেমে। এবং আপনি যদি পজিশনাল ট্রেডার হন, তাহলে যে ডেইলি টাইম ফ্রেমের যে সুইং হাই সুইং লো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে। এই যদি আপনি পজিশনাল ট্রেডার মানে হয়তো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস হয়তো ট্রেড রাখেন, তাহলে ডেইলি টাইম ফ্রেমের যে সুইং হাই সুইং লো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে। এগুলোকে কিন্তু প্রিভিয়াস হাই প্রিভিয়াস লো হিসাবে ধরবো। মানে আপনি যে টাইম ফ্রেমে কাজ করছেন তার 1 স্টেপ ইয়া 2 স্টেপ ডাউন টাইম ফ্রেমে আপনাদের সুইং হাই সুইং লো যেগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে। মানে আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে কাজ করেন, আপনার আওয়ারলি টাইম ফ্রেমের যে সুইং হাই সুইং লো, মানে আমি এখানে যেহেতু আমরা এখন ডেইলি টাইম ফ্রেম দেখছি, এখান থেকে যদি আমরা ডেইলি টাইম ফ্রেম দেখছি, তাহলে আমাদের আওয়ারলি টাইম ফ্রেমে যেতে হবে। এবং আওয়ারলি টাইম ফ্রেমে যে সকল সুইং হাই সুইং লো আছে, সুইং হাই সুইং লো আইডেন্টিফায়ার সব থেকে বেস্ট উপায় হলো
লাইন চার্ট, ঠিক আছে। লাইন চার্টে যে হাই লোগুলো ক্রিয়েট হয় সেগুলো হলো সুইং হাই সুইং লো। এটা আমরা ডাউ থিওরিতে খুব ভালোভাবে পড়েছিলাম, পিক অ্যান্ড থ্রো মেথডে, ঠিক আছে। এই যে হাই এবং লোয়ের যে ফ্যাক্টর, এবার আমরা যেহেতু ডেইলি টাইম ফ্রেমে যদি ট্রেড করি তাহলে প্রিভিয়াস হাই কোথায় ছিল, এই 25,630, যেটা আমরা নিফটির ক্লাসেও প্রতিদিন আমরা ডিসকাস করি। এটা ছিল প্রিভিয়াস হাই, যেটা ব্রেক করে এখন মার্কেট ওপরের দিকে গেছে। এখন রিসেন্ট হাই কী আছে, রিসেন্ট হাই আছে 25,923। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে। এবং সাপোর্ট জোন হিসাবে কোনটা কাজ করবে, ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসাবে কাজ করবে 25,630, ঠিক আছে। এবং এর ওপরের যদি আমরা দেখি, একটা যেখান থেকে একটা বড় একটা ফল এসছিল, সেই বড় ফলটা এসছিল 25,755 থেকে 25,800, অ্যারাউন্ড 25,755 বা 25,800 এইভাবে। আর এগুলো কিন্তু এক্স্যাক্ট ফিগার হবে না, যে কেউ কেউ হয়তো বলবে, দেখবেন নিফটির সাপোর্ট কোথায় আছে 25,742.8। এই 25,742.8 এটা একমাত্র ভগবান যদি হন, তিনি যদি গড হন, তবেই তিনি সেই লেভেল বলতে পারবেন। তা না হলে কারোর পক্ষে ওই এক্স্যাক্ট 25,742.8 লেভেল বলা কারোর পক্ষে সম্ভব না। একমাত্র প্রিভিয়াসলি হিস্টোরি দেখে বলা সম্ভব। আপনি কি বলতে পারেন যে মোটামুটি 25,740 এর আশেপাশে বা 40 থেকে 50-এর আশেপাশে একটা সাপোর্ট জোন আছে, ঠিক আছে। কারণ 25,000-এর একটা কাউন্টারের 5-10 পয়েন্ট মুভমেন্ট সেকেন্ডে হয়, ঠিক আছে। মোটামুটি একটা আমাদের 20 থেকে 30 পয়েন্টের রেঞ্জ আমাদের দেখতে হবে, ঠিক আছে। আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে ঘরে টাকা নিয়ে আসতে হবে মার্কেট থেকে ট্রেড করে। আমরা টেকনিক্যাল অ্যানালিসিস শিখে আমরা ডিগ্রি, আমরা যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তারপরে বিএড, ডিএড, তারপরে এমএসসি, তারপর কেউ পিএইচডি করে বসে আছি ঘরের মধ্যে কোনো রকম অর্থ উপার্জন ছাড়া। এটা কিন্তু সেই জিনিস না। টেকনিক্যাল অ্যানালিসিস করব, মার্কেটে ট্রেড করব, মার্কেট থেকে টাকা ঘরে নিয়ে আসব। এটা হলো টাকা ইনকাম করার ডাইরেক্ট একটা ওয়ে, যদি আপনি ঠিকভাবে শিখে অ্যাজ এ বিজনেস এটাকে ট্রিট করতে পারেন। মার্কেট সবার জন্য না। মার্কেটে যদি আপনি চাকরি করতে আসবো ভাবেন, তাহলে কিন্তু মার্কেট আপনাকে সেরকমভাবে গেন বা রেজাল্ট নাও দেখাতে পারে। মার্কেটে আসতে হবে একটা বিজনেস মেন্টালিটি নিয়ে, আমি ব্যবসা করতে আসছি। সেই মেন্টালিটি যদি আপনার থাকে, তা আপনি মার্কেট থেকে অনেক বড় টাকা ইনকাম করতে পারেন। আপনার যদি শেয়ার মার্কেট থেকে জবের মেন্টালিটি হয়, তাহলে আপনি রিসার্চ অ্যানালিস্ট ফার্ম বা এই ধরনের জিনিসগুলো আপনি জয়েন করতে পারেন। যেমন সিএফএ করলেন, রিসার্চ অ্যানালিস্ট ফার্ম জয়েন করলেন, তাই সেখান থেকে ফান্ড ম্যানেজার হলেন। সেটা কিন্তু একটা বড় কাজ, কিন্তু সেটা জব মেন্টালিটি থেকে, এটা কিন্তু বিজনেস মেন্টালিটি থেকে না। যারা ট্রেডিং করবো ভাবছেন, তাদের কিন্তু বিজনেস মেন্টালিটি থাকার দরকার, যে আমার ঘাটা, প্রফিট, লস, এই জিনিসগুলো কিন্তু বুঝতে শিখতে হবে, রিস্ক, রিওয়ার্ড। কারণ তা না হলে কিন্তু ব্যবসাটা ভালোভাবে হবে না, ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটা এখানেই ক্লোজ করলাম। আমি প্রতিদিনই চেষ্টা করি যে 10 মিনিট 15 মিনিটের ক্লাস বানাবো, কিন্তু প্রতিদিন সেটা বেড়ে 20, 30, 40 মিনিটের ক্লাস হয়ে যায়, আমার কিছু করার থাকে না। এবার কিন্তু ক্লাসটা আমি যদি আমার ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে আমি যদি সম্পূর্ণ আপনাদের না শেখাতে পারি, সেটাও আমি ততক্ষণ পর্যন্ত নিজে স্যাটিসফাই হয় না। আর আমি নিজে স্যাটিসফাই না হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে ক্লাসের ততক্ষণ পর্যন্ত আমাকে ইনপুট দিতেই হয়। সেই জন্য ক্লাসগুলো একটু বড় হয়ে যায়। তবে এই আধ ঘন্টা যারা ক্লাস করলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন এইভাবেই ক্লাসগুলো মন দিয়ে করতে থাকুন। আজকে শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার ফার্স্ট ওয়ে দেখলাম, এরপর আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ওয়ে দেখব, যে একটা এবং টেকনিক্যাল অ্যানালিসিসের এই জিনিসটা যদি ভালোভাবে শিখে যান, তাহলে আপনি মার্কেট থেকে কুছভি করতে পারেন, মানে যা খুশি করতে পারেন। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। ধন্যবাদ, বাই, কালকে দেখা হচ্ছে।